আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম ফ্রি অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইতিহাস প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমাদের ইতিহাস বইয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ওয়ারেন হেস্টিং এবং রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি এখান থেকে অনেক ইতিহাস এবং খুব সহজেই মনে রাখতে পারবেন। আমাদের ওয়ারেন হেস্টিংস সম্পর্কে একটা ধারণা পাবেন এবং রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে বা নিয়ামক আইন এই সম্পর্কে একটা আপনাদের ধারণা চলে আসবে এবং পরীক্ষায় যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আসে অবশ্যই আপনারা খুব সহজেই উত্তর দিতে পারবেন। আমি অতএব একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমি ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি। ভারতবর্ষে ইংরেজদের শক্তিকে সুসংহত করার জন্য এবং তাদেরকে শক্তিকে সুসংহত করার জন্য ওয়ারেন হেস্টিংসের অবদান অনেকটাই বেশি। তিনি মাত্র 18 বছর বয়সে কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাধারণ কর্মচারী ছিলেন এবং কর্মচারী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন এবং নিজ কর্মদক্ষতা এবং গুণের মাধ্যমে তিনি কাশিম বাজারের রেসিডেন্ট পদে তিনি অল্প সময়ের মধ্যে উত্তীর্ণ হন। তার শাসনকালকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তার শাসনকাল হচ্ছে 1772 থেকে 1774। এই সময় তিনি বাংলার গভর্নর হিসাবে তিনি নিযুক্ত হন। বাংলার গভর্নর হিসাবে তিনি নিযুক্ত হন এবং 1774 সাল থেকে 1785 সাল পর্যন্ত তিনি জেনারেল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনকালকে দুই ভাগে ভাগ করা হয়। তিনি ফরাসি এবং বাংলা ভাষায় পারদর্শী ছিলেন। এছাড়া তিনি পাশাপাশি উর্দু এবং আরবিতেও তার যথেষ্ট দক্ষতা ছিল। 1764 সালে বক্সারের যুদ্ধের পরে তিনি স্বদেশে ফিরে যান এবং ফিরে যাওয়ার পরে তিনি আবার 1772 খ্রিস্টাব্দে তিনি কাটিয়ারের স্থলে বাংলাদেশে গভর্নর হিসেবে নিযুক্ত হন। তিনি যখন বাংলাদেশে গভর্নর হিসেবে নিযুক্ত হন তিনি কতিপয় সমস্যার সম্মুখীন হন। অনেক সমস্যা ভারতবর্ষে তখন দেখা দেয়। সমস্যাগুলোর মধ্যে ছিল যে 1176 সালে, বন্ধুরা আমরা সবাই জানি 1176 বঙ্গাব্দে অর্থাৎ বাংলা 1176 সালে এবং ইংরেজি 1770 সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দুর্ভিক্ষে প্রায় 1/3 বাংলার মানুষ এবং ভারত উপমহাদেশের মানুষ মৃত্যুবরণ করে এবং এই কারণে সে সময় ওয়ারেন হেস্টিং যখন আসেন তখন 1770 সালের এই দুর্ভিক্ষে বাংলার 1/3 লোকের অকাল মৃত্যু ঘটে এবং বাংলার বহু গ্রাম জনশূন্য হয়ে যায়। জনশূন্য হয়ে গিয়ে সবুজ প্রান্তর, সবুজ উজাড় উর্বর ভূমিগুলো মরুভূমিতে পরিণত হয়ে যায়। তিনি এটি একটি সমস্যায় পড়েছিলেন। আরেকটি সমস্যা ছিল যে দ্বৈত শাসন নীতির ফলে প্রশাসনিক একটা দুর্বলতার সৃষ্টি হয়, কোম্পানির প্রশাসনিক দুর্বলতার সৃষ্টি হয় এবং এই দুর্বলতার কারণে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। তৃতীয়ত ছিল যে কোম্পানির কর্মচারীগণ শাসনতান্ত্রিক দুর্বলতার কারণে তারা দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে এবং তারা ব্যক্তি স্বার্থ চারিতার্থ করার জন্য অসাধু উপায়ে তারা অর্থ উপার্জন করে এবং ফলে দেখা যায় বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। চতুর্থত যে ইংরেজদের শাসন এবং অত্যাচারের প্রতি বহুদিন ধরে হায়দার বাহিনী সুযোগ খুঁজছিল। সেই সময় আবার মারাঠা শক্তিরও উত্থান ঘটে, যে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য এই শক্তির উত্থান ঘটে। এমনই প্রতিকূল পরিবেশে ওয়ারেন হেস্টিং বাংলার শাসনভার তিনি গ্রহণ করেন। আমি আবারও সংক্ষেপে বলার চেষ্টা করি। ওয়ারেন হেস্টিং মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি একজন সাধারণ কর্মচারী হিসেবে তিনি নিযুক্ত হন এবং অল্প কিছুদিনে তার নিজ দক্ষতা এবং কর্মগুণে তিনি কাশিম বাজারে বাণিজ্য কুঠিরে তিনি রেসিডেন্ট হিসাবে নিয়োগ লাভ করেন এবং তিনি তারপরে 1764 সালে তিনি যখন বক্সারের যুদ্ধ হয় তারপরে তিনি তার স্বদেশে ফিরে যান এবং 1772 সালে তিনি আবার ওই গভর্নর কার্টিয়ারের স্থলে বাংলাদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তার শাসনকালকে দুই ভাগে ভাগ করা যায়, 1772 থেকে 1774 আর 1774 থেকে 1775 সাল পর্যন্ত তার শাসনকালকে ভাগ করা হয়।
তিনি 1772 থেকে 1774 সাল পর্যন্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1774 থেকে 1785 সাল পর্যন্ত তিনি জেনারেল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। বন্ধুরা, তোমাদেরকে ইতিপূর্বে আমি বলেছি যে তিনি শাসন ক্ষমতা গ্রহণের পরে তিনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আশা করি সেগুলো মনে থাকবে তোমাদের। তিনি শাসন ভার গ্রহণ করার পরে তিনি অনেকগুলো সংস্কার করেছিলেন। তার মধ্যে ছিল রাজস্ব সংস্কার, ছিল তার মধ্যে একটি অন্যতম। তার রাজস্ব সংস্কার ছিল একটি অন্যতম রাজস্ব সংস্কার। ওয়ারেন হেস্টিং যখন শাসনভার গ্রহণ করলেন, তারপরে তিনি তার শাসননীতির মূল উদ্দেশ্যই ছিল যে রাজস্ব আদায়ের সুষ্ঠু একটা ব্যবস্থা প্রবর্তন করা। এর জন্য তিনি দিওয়ানি বিচার ব্যবস্থাকে তিনি বিলুপ্ত করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থার ফলে দ্বৈত শাসন ব্যবস্থাটা তিনি বিলুপ্তি ঘোষণা করেন। শাসন বিভাগ থেকে রাজস্ব বিভাগকে তিনি আলাদা শাসন বিভাগ এবং রাজস্ব বিভাগ কোম্পানির অধীনে স্থাপন করেন এবং তিনি পাশাপাশি নায়েব এবং দিওয়ানের পদ বিলোপ করেন। রাজস্ব বিভাগের দুর্নীতি দূর করার জন্য এবং এর সুষ্ঠু পরিচালনার জন্য তিনি রাজকোষ তিনি মুর্শিদাবাদ হতে কলকাতায় স্থানান্তর করেন এবং সেখানে একটি রাজস্ব বোর্ড তিনি গঠন করেন। এবং তিনি এছাড়া রাজস্ব খাতের আয় বৃদ্ধির জন্য তিনি 5 বছর মেয়াদে সর্বোচ্চ মূল্যে ইজরা দেওয়ার নিয়ম প্রবর্তন করেন। তিনি 5 বছর মেয়াদে সর্বোচ্চ মূল্যে ইজরা দেওয়ার একটা নিয়ম প্রবর্তন করেন, যা পাঠশালা বন্দোবস্ত নামে পরিচিত, যাকে বলা হয় পাঠশালা বন্দোবস্ত। এবং জমিদারগণ এই ব্যবস্থার মাধ্যমে প্রজাদেরকে একটা শোষণের হাতিয়ার, পাঠশালা বন্দোবস্তকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রজাদেরকে জুলুম এবং অত্যাচার করে তারা অর্থ আদায় করে এই পাঠশালা বন্দোবস্তের মাধ্যমে। পরবর্তীতে যখন তিনি বুঝতে পারেন, তিনি পাঠশালা বন্দোবস্তের পরিবর্তে একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন। এটা ছিল তার রাজস্ব সংস্কার। এরপরে তিনি বিচার সংস্কার করেছিলেন, বিচার বিভাগের সংস্কার করেছিলেন। বিচার বিভাগের সংস্কার। ওয়ারেন হেস্টিং বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ অবদান ছিল মুঘল বিচার ব্যবস্থাকে অনুসরণ করে তিনি একটি বিচার ব্যবস্থা প্রবর্তন করেন এবং তিনি বিচার বিভাগকে শৃঙ্খলাপূর্ণ এবং ন্যায় বিচারমূলক করার নীতি গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি কোম্পানির বাণিজ্য বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন এবং পাশাপাশি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেন এবং তিনি প্রতিটি জেলায় দিওয়ানি এবং ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন এবং দিওয়ানি এবং ফৌজদারি আদালতের দায়িত্ব দেওয়া হয় যথাক্রমে দিওয়ানি আদালতের দায়িত্ব দেওয়া হয় ইংরেজ কালেক্টরদেরকে এবং ফৌজদারি আদালতের দায়িত্ব দেওয়া হয় দেশীয় বিচারকগণকে এই দায়িত্ব দেওয়া হয়। এবং এছাড়া তিনি দেওয়ানি এবং ফৌজদারি যে মামলাগুলো ছিল এগুলোর আপিল নিষ্পত্তির জন্য সদর দেওয়ানি আদালত এবং সদর নেজামত আদালত নামে দুটা আদালত প্রতিষ্ঠা করেন। কি বললাম? একটা হচ্ছে সদর দেওয়ানি আদালত, এটা ছিল আপিলের জন্য, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি আদালতের আপিল নিষ্পত্তির জন্য তিনি যথাক্রমে দিওয়ানি এবং ফৌজদারি আদালতের বিচারক ছিলেন। এছাড়া তিনি দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমার আপিলের জন্য সদর দেওয়ানি আদালত এবং সদর নেজামত আদালত নামে দুটি উচ্চ আদালত স্থাপন করেন। ফৌজদারি আদালত গঠিত হয় কাজী এবং মুফতিদের নিয়ে। ফৌজদারি আদালত গঠিত হয়েছিল কাজী এবং মুফতিদের নিয়ে এবং আদালতের প্রধান ছিলেন নবাব বা নাজিম। হিন্দু ও মুসলিম আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করা হতো। হিন্দু ধর্মে যে আইন ছিল সে আইন অনুযায়ী তাদের হিন্দুদের বিচার কাজ সম্পাদন করা হতো এবং যারা মুসলিম ধর্মের অনুসারী ছিল তারা তাদের মুসলিম আইন অনুযায়ী তাদের বিচার কাজ সম্পন্ন করা হতো। এছাড়া তিনি বাণিজ্য সংস্কারেও তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক্ষেত্রে তিনি কোম্পানির যারা কর্মচারী ছিল তারা ব্যক্তিগত স্বার্থে শুল্ক ছাড়া অর্থাৎ রাজস্ব ছাড়া তারা ব্যবসা বাণিজ্য করত, এটাকে তিনি নিষেধাজ্ঞা করেন, অর্থাৎ শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্য পরিচালিত করতে হবে কোম্পানি কর্মচারীদের। এই ক্ষেত্রে দস্তক নামের যে একটা প্রথা ছিল সেটা আইনগতভাবে এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। এছাড়া তিনি মালামাল চলাচলের জন্য তিনি কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ এবং ঢাকা
ছাড়া তিনি সমস্ত শুল্ক চৌকি তিনি বন্ধ করে দেন। এক্ষেত্রে যে বাংলার যে বিভিন্ন জমিদাররা ছিল, সেই জমিদাররা অবাধে বা অবৈধভাবে যে শুল্ক আদায় করতো, সেখান থেকে জমিদারদের সেই শুল্ক আদায়ের পথ বন্ধ হয়ে যায়। এটি ছিল তার বাণিজ্য সংস্কার। এছাড়া তিনি বিভিন্ন সংস্কার করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে অন্যতম হচ্ছে, এছাড়াও তার যে বিচার সংস্কার, এছাড়া অন্যান্য সংস্কারের মধ্যে ছিল যে প্রত্যেক বিচারালয়ে মামলা সংক্রান্ত কাগজপত্র রক্ষা করা, অর্থাৎ বিচারের যত কাগজপত্র সেগুলোকে রক্ষা করা, এবং অন্তত 12 বছরের মধ্যে মোকদ্দমা না হলে মোকদ্দমা তামাদি হয়ে যাওয়া। 12 বছর পর্যন্ত যদি কোনো মোকদ্দমা না হয় তাহলে মোকদ্দমাকে কি করা হবে, তামাদি হয়ে যাবে। এবং দেনাদারকে, যে দেনাদার পাওনাদার তাকে নিজ গৃহে নিয়ে গিয়ে নির্যাতন করতে পারবে না। দেনাদারকে পাওনাদার নিজ গৃহে নিয়ে গিয়ে সে তাকে নির্যাতন করতে পারবে না। এবং সুদের হার তিনি 100 টাকা পর্যন্ত মাসিক শতকরা 3.12 এবং 100 টাকার ঊর্ধ্বে তিনি 2 টাকা নির্দিষ্ট করে দেন, এবং যা গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে হেস্টিং এর নাম উল্লেখযোগ্য। অত্যাধিক পরিমাণ অর্থ জরিমানা তিনি নিষিদ্ধ করেন। ওয়ারেন হেস্টিং এই গুরুত্বপূর্ণ অবদানগুলো রেখেছিলেন। এছাড়া ওয়ারেন হেস্টিং ছিলেন পররাষ্ট্রনীতি। ওয়ারেন হেস্টিং এর একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে পররাষ্ট্রনীতি। ওয়ারেন হেস্টিং এর পররাষ্ট্রনীতি। ওয়ারেন হেস্টিং যখন দেখলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, তখন এই ওয়ারেন হেস্টিং চিন্তা করলেন যে এইখানে ইংরেজ শক্তি অর্থাৎ কোম্পানির শক্তিকে, কোম্পানির শাসন ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে হলে দেশীয় যে রাজাগুলো আছে এই রাজাদেরকে ইংরেজদের উপর কিভাবে নির্ভরশীল করে তোলা যায়। ইংরেজদের উপর যদি নির্ভরশীল হয় তারা সাধারণত একনিষ্ঠ হয়ে থাকবে ইংরেজদের প্রতি, এবং তারা যে বিদ্রোহ করবে না, এবং বিদ্রোহ না করলে ইংরেজদের পক্ষে শাসন কার্য চালানো খুব সহজ হবে, এবং তারা দীর্ঘ সময় ধরে এই দেশে শাসন কার্য পরিচালনা করতে পারবে। এই জন্য দেশীয় রাজাদের তিনি কি করেন, ইংরেজ সাহায্যের উপর নির্ভরশীল করেন এবং এই অধীনতামূলক মিত্রতা নীতির সূচনা করেন, যা পরবর্তীকালে যারাই গভর্নর হিসেবে এসেছিলেন তারাই ব্যাপকভাবে এটা তিনি প্রয়োগ করার চেষ্টা করেন। পরবর্তীতে যারাই গভর্নর হিসেবে বাংলায় এসেছিলেন তার এই নীতি সকলেই প্রয়োগের চেষ্টা করেন। এরপরে তিনি অযোধ্যা নীতি, ওয়ারেন হেস্টিং অযোধ্যা নীতি গ্রহণ করেছিলেন। ওয়ারেন হেস্টিং এর অযোধ্যা নীতি এক চরম দুর্যোগের সময়, যখন ভারতবর্ষের চরম দুর্যোগ, সে সময় বাংলার শাসনভার গ্রহণ করেন এই ওয়ারেন হেস্টিং। এদেশের দুর্ভিক্ষ পীড়িত মানুষদেরকে দুর্ভিক্ষের হাত থেকে এবং দুর্ভিক্ষ পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে আবার আগের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি 10 লক্ষ পাউন্ড, 10 লক্ষ পাউন্ড তিনি ঋণ গ্রহণ করেছিলেন, যার দরুন তাকে ঋণ পরিশোধ করতে এবং আর্থিক উন্নতির জন্য ব্যয় সংকোচ নীতি গ্রহণ করতে হয় এবং গ্রহণ করেন, এবং তিনি নীতি গৃহীত অনেক কাজও করতে শুরু করেন। এর প্রেক্ষাপটে তিনি ইংরেজদের শত্রু মারাঠাদের আশ্রয়ে বাস করার অজুহাতে সম্রাট শাহ আলমকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়া তিনি বন্ধ করে দেন। এমন সম্রাটের নিকট হতে বারাণসীর সন্ধি দ্বারা এলাহাবাদ এবং কারা জেলা দুটি অযোধ্যার নবাবকে 50 লক্ষ টাকার বিনিময়ে তিনি দিয়ে দেন। এভাবে হেস্টিংস অযোধ্যার শক্তি বৃদ্ধি করে এবং একে মারাঠা বা এটি ছিল তার অযোধ্যা নীতির মূল উদ্দেশ্য। এরপরে আমরা আলোচনা করব, আমরা মোটামুটি ওয়ারেন হেস্টিং সম্পর্কে জানলাম এবং ওয়ারেন হেস্টিং কিভাবে পদত্যাগ করলেন। ওয়ারেন হেস্টিং এর সাধারণত 1785 সালে ইংল্যান্ডের হেস্টিং এর বিরুদ্ধে কার্যকলাপের উপর নানা প্রকার অভিযোগ আনা হয় এবং তার বিরুদ্ধে অনেক অপবাদ দেওয়া হয়। উইলিয়াম পিন্ট এবং লর্ড জন্ডাসের চেষ্টার ফলে হেস্টিং বিভিন্ন অপরাধে তাকে অভিযুক্ত করা হয় এবং তিনি 7 বছর ধরে বিচারের পর তিনি হেস্টিং অভিযোগ হতে মুক্ত হন, কিন্তু আত্মপক্ষের সমর্থনে তিনি ব্যয় সংকলন করতে গিয়ে তিনি একেবারে সর্বশ্রান্ত হয়ে যান এবং এমনকি উইলিয়াম পিন্ট এবং জন্ডাসের বিরোধের ফলে তার ভাতাটাও বন্ধ হয়ে যায়। তিনি এভাবেই ওয়ারেন হেস্টিং তার শাসনকাল
তার জীবনের শাসনকাল এবং তিনি তার এইভাবেই তার পতন ঘটে, ওয়ারেন হেস্টিংসের পতন ঘটে। কিন্তু ওয়ারেন হেস্টিংসের সবচেয়ে বড় কৃতিত্ব যে তিনি মুসলমানদের উচ্চশিক্ষার জন্য তিনি ওয়ারেন হেস্টিংস 1781 সালে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 1781 সালে তিনি মুসলমানদের উচ্চশিক্ষার জন্য কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1781 সালে মুসলমানদের উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল এটি। এ পর্যায়ে আমরা আলোচনা করব রেগুলেটিং আইন, অর্থাৎ নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট। নিয়ামক আইন বা রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টকে আবার নিয়ামক আইনও বলা হয়, রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট এটি মূলত 1773 সালে এই আইন প্রণয়ন করা হয়। কত সালে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন প্রণয়ন করা হয়। মূলত তৎকালীন সময়ে ভারতে যে বিভিন্ন সমস্যাগুলো ছিল, এই সমস্যার সমাধানের ফলস্বরূপ ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপের ফলস্বরূপ হচ্ছে এই রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল যে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, যার কারণে একে আবার নিয়ামক আইনও বলা হয়। মূলত এটি ছিল ভারত এবং ব্রিটিশ পার্লামেন্ট এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি আপোষমূলক আইন হিসেবে পরিচিত। এবং এই আইনের দুটি ধারা বা এই আইনের শর্তগুলো যেটা ছিল 1773 সালে, এবং এই আইনের শর্তসমূহ ছিল দুই ভাগে বিভক্ত। একটা ছিল কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে, আর এটা ছিল ভারত শাসন ব্যবস্থা সম্পর্কে। খুব একটা ইম্পর্টেন্ট, এটা শর্তসমূহগুলো পরীক্ষায় আসার মতো। এই শর্তসমূহগুলো অবশ্যই তোমাদের বই থেকে মুখস্থ করার চেষ্টা করবে। এগুলো আসলে আসার মতো। কোম্পানি গঠনতন্ত্র রেগুলেটিং আইন বা নিয়ামক আইনের যে শর্তসমূহ ছিল এগুলো পরীক্ষায় আসার মতো। এগুলো অবশ্যই বই থেকে মুখস্থ করার সকলে চেষ্টা করবে। তো কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে যে শর্তগুলো ছিল, কোম্পানির সকল অংশীদার, কোম্পানির যারা অংশীদার ছিল এখন থেকে তারা এই আইনটা পাশ হওয়ার পর থেকে তারা কোম্পানির সাধারণ সভায় ভোট দিতে পারবে না। শুধুমাত্র যাদের কোম্পানিতে শেয়ার 1000 টাকা মূল্যের শেয়ার আছে তারাই একটি ভোট প্রদান করতে পারবে। তাছাড়াও যাদের 1000 টাকার বেশি মূলধন কোম্পানির মধ্যে শেয়ার রয়েছে তারা শেয়ারের অনুপাতে একাধিক ভোট প্রদান করতে পারবে। এক্ষেত্রে দেখা যায় যে যাদের বেশি শেয়ার মূল্য আছে তারা শেয়ারের অনুপাতে একাধিক ভোট দিতে পারবে। এখানে এর ফলে বেশি মূল্যের অর্থ লগ্নিকারী, অর্থাৎ যাদের শেয়ার বেশি ছিল, শেয়ার হোল্ডারদেরই প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এই শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে পরিচালক সভার সদস্যদের নির্বাচিত করার ব্যবস্থা করা হয়। পরিচালক সভার সদস্যদের নির্বাচনের ব্যবস্থা করা হয়। নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা হয় শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে। এবং সিদ্ধান্ত হয় যে ডাইরেক্টরদের মেয়াদ হবে 4 বছর এবং ডাইরেক্টরদের সংখ্যা করা হয় 24 জন। এবং এটাও সিদ্ধান্ত দেওয়া হয় যে সেখানে এই ডাইরেক্টরগণ প্রতি বছর 1/4 তারা তাদের পদ থেকে সরে যাবে। তারা প্রতি বছর তাদের সংখ্যার 1/4 তাদের পদ থেকে অবসর গ্রহণ করবে। তারপরে যেটি আছে ডাইরেক্টর সভার সদস্য হিসেবে প্রার্থী হতে হলে ইংল্যান্ডে অন্তত 2 বছর একাধিক্রমে বসবাস করতে হবে। আমি আবারও বলছি, ডাইরেক্টর সভার সদস্য হিসেবে প্রার্থী হতে হলে অবশ্যই ওই প্রার্থীকে ইংল্যান্ডে একাধিক্রমে 2 বছর তাকে ইংল্যান্ডে বাস করতে হবে। এবং ভারত থেকে প্রাপ্ত রাজস্ব সংক্রান্ত যে কাগজপত্র, রাজস্ব সংক্রান্ত সকল প্রকার কাগজপত্র ব্রিটিশ ট্রেজারির নিকট
সকল প্রকার রাজস্ব সংক্রান্ত যত প্রকার কাগজপত্র থাকবে সেই সকল কাগজপত্র ব্রিটিশ ট্রেজারির নিকট এবং সামরিক বেসামরিক বিষয় সম্পর্কিত সকল তথ্য ব্রিটিশ মন্ত্রিসভায় ডাইরেক্টরদেরকে পেশ করতে হবে। এটি ছিল কোম্পানি গঠনতন্ত্র সম্পর্কে একটি রেগুলেটিং আইনের যে ধারা বা শর্ত যেগুলো ছিল কোম্পানির গঠনতন্ত্র সম্পর্কে যে শর্তগুলো ছিল সেগুলো আলোচনা করলাম। আরো সংক্ষেপে আমি এই শর্তগুলো আবার পুনরায় বলার চেষ্টা করছি। প্রথমত কি, প্রথম শর্ত যেটি ছিল সেটি হলো যারা সাধারণত এখন থেকে এই আইন পাশ করার পর থেকে কোম্পানির যারা অংশীদার তারা সকলেই কোম্পানির যারা অংশীদার তারা সকলেই কোম্পানির সাধারণ সভায় ভোট তারা দিতে পারবে না, সাধারণ সভার ভোটে তারা অংশগ্রহণ করতে পারবে না বা ভোট তারা দিতে পারবে না। যাদের শেয়ারের মূল্য 1000 টাকা বা তারাই শুধুমাত্র একটি ভোট প্রদান করতে পারবে। আবার যাদের শেয়ার যদি দেখা যায় যে 1000 টাকার বেশি, তাদের শেয়ারের অনুপাতে তারা 1000 টাকার তাদের শেয়ারের অনুপাত অনুসারে তারা একাধিক ভোট প্রদান করতে পারবে। দ্বিতীয়ত, এই শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমে পরিচালক সভার সদস্যদের নির্বাচিত করার একটা ব্যবস্থা করা হয় এবং এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ডাইরেক্টরগণ 4 বছরের জন্য ডাইরেক্টরগণের মেয়াদ হবে 4 বছর এবং এই ডাইরেক্টরগণের সংখ্যা ছিল 24 জন, সংখ্যা করা হয় 24 জন এবং এই ডাইরেক্টরগণ প্রতি বছর তাদের সংখ্যার 1/4 প্রতি বছর অবসর গ্রহণ করবেন। তারপরে বলেছি আমি ডাইরেক্টর সভা যারা সদস্য হিসেবে প্রার্থী হতে চায় তাদেরকে অবশ্যই ইংল্যান্ডে কমপক্ষে 2 বছর বসবাস করতে হবে। তারপরে যেটা হচ্ছে ভারত থেকে যে রাজস্ব সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো ব্রিটিশ ট্রেজারির নিকট এবং সামরিক এবং বেসামরিক বিষয়ে সকল তথ্য যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোকে ব্রিটিশ মন্ত্রিসভার নিকট এই ডাইরেক্টরদেরকে পেশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি ভারত শাসন ব্যবস্থা সম্পর্কে রেগুলেটিং আইন বা নিয়ামক আইন সম্পর্কে যে শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছিল সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভারতীয় সাম্রাজ্যে প্রশাসনের ভার দেওয়া হয় একজন গভর্নরকে এবং 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়। একজন গভর্নর নিযুক্ত করা হয় ভারত শাসনের জন্য এবং 4 সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের হাতে ভারত সাম্রাজ্যের শাসনভার ন্যস্ত করা হয়। দ্বিতীয়ত, এই কাউন্সিলের নামকরণ করা হয় সুপ্রিম কাউন্সিলর। এই কাউন্সিলরদের নাম করা হয় কি? সুপ্রিম কাউন্সিলর বা ফোর্ট উইলিয়াম কাউন্সিলর, সুপ্রিম কাউন্সিলর অথবা ফোর্ট উইলিয়াম কাউন্সিলর। এবং এই কাউন্সিলের 4 জন সদস্য ডাইরেক্টর সভার সুপারিশ অনুযায়ী ইংল্যান্ডের রাজা কর্তৃক নিযুক্ত হবেন। এই কাউন্সিলর 4 জন ডাইরেক্টর সভার সুপারিশ অনুযায়ী ইংল্যান্ডের রাজা কর্তৃক কি হবেন? নিয়োজিত হবেন। এবং কাউন্সিলর সদস্যদের মেয়াদ হবে কত বছর? 5 বছর। কাউন্সিলর সদস্যদের মেয়াদ হবে 5 বছর। কাউন্সিলরের সংখ্যাধিক্যের উপর নির্ভর করে যে কোনো সমস্যার সমাধান করা হবে এবং যে কোনো কর্মনীতি গ্রহণ করা হবে। এবং যদি কোনো বিশেষ কাউন্সিলে 2 পক্ষের ভোট যদি সমান হয়, সেক্ষেত্রে গভর্নর একটি অতিরিক্ত ভোট প্রদান করে সেই বিষয়ের উপর তিনি মীমাংসা করবেন। আমি আবার বলছি, যদি দেখা যায় যে কাউন্সিলরদের ভোটের সংখ্যার পরিমাণ যদি কোনো বিশেষ বিষয়ে যদি তাদের ভোটের পরিমাণ যদি সমান হয়, সেক্ষেত্রে গভর্নর তার অতিরিক্ত একটি ভোট প্রদান করবেন এবং সেই বিষয় সম্পর্কিত সকল সমস্যাকে তিনি মীমাংসিত করবেন বা নিষ্পত্তি করবেন। এবং কলকাতা প্রেসিডেন্সি সামরিক ও বেসামরিক শাসনভার গভর্নর জেনারেল হাতে ন্যস্ত থাকবে। কলকাতা প্রেসিডেন্সির সামরিক ও বেসামরিক শাসনভার সপরিষদ গভর্নর জেনারেল হাতে ন্যস্ত থাকবে। এবং রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতের কোম্পানির প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিং। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতের প্রথম গভর্নর হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন ওয়ারেন হেস্টিং। এছাড়া ক্লাভারিং মনসন এবং বারওয়েল
ফিলিপ ফ্রান্সিস পরিষদের প্রথম সদস্য নিযুক্ত হন। মাদ্রাজ এবং মুম্বাইয়ের জন্য মাদ্রাজ এবং বোম্বাই প্রেসিডেন্সির জন্য একজন গভর্নর ও কাউন্সিলরও ব্যবস্থা করা হয়। রেগুলেটিং অ্যাক্ট আইন অনুযায়ী একজন প্রধান বিচারপতি এবং অপর তিনজন সাধারণ বিচারপতিকে নিয়ে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। একজন প্রধান বিচারপতি এবং তিনজন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতায় একটি কোর্ট স্থাপন করা হয়। এবং স্যার ইলিজা ইম্পে কি নাম? স্যার ইলিজা ইম্পে তিনি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কলকাতা যে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয় সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে তিনি নিযুক্ত হন। তাছাড়া সুষ্ঠু প্রশাসনের জন্য প্রয়োজনীয় আইন ও নিয়ম কানুন প্রবর্তনের অধিকার গভর্নর জেনারেল কাউন্সিলকে দেওয়া হয় এবং কোম্পানির সকল কর্মচারী এই আদালতের এখতিয়ারে ছিল। এবং এগুলো ছিল হচ্ছে ভারত শাসন সম্পর্কিত যে শর্তগুলো ছিল সে সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে আমরা সংক্ষেপে একটু পূর্বে আলোচনায় যাই যে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন 1773 সালে এই আইন প্রবর্তন করা হয়। এই আইনটি হচ্ছে ভারতে তৎকালীন সময়ে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সমাধানের জন্য ব্রিটিশ পার্লামেন্টের হস্তক্ষেপের ফলস্বরূপ যে আইনটি হয় সেটি হচ্ছে রেগুলেটিং আইন বা নিয়ামক আইন। এই আইনের মূল উদ্দেশ্যই ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা, যার কারণে এই আইনকে নিয়ন্ত্রণ আইনও বলা হয়। এই আইন মূলত ছিল একটি ভারত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে একটা আপোষমূলক একটা ব্যবস্থা ছিল। এই আইনটি বলা হয় একটি আপোষমূলক আইনও একে আবার বলা হয়। এই আইনের শর্তসমূহকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোম্পানি গঠনতন্ত্র সম্পর্কে, ভারত শাসন ব্যবস্থা সম্পর্কে। এবং এই অ্যাক্ট অনুযায়ী রেগুলেটিং অ্যাক্ট আইন অনুযায়ী ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, রেগুলেটিং আইনের ক্ষেত্রে যে ত্রুটিগুলো ছিল, আসলে কোনো আইনই অর্থাৎ আমাদের ইতিহাস এবং অন্য সামাজিক বিজ্ঞানের সম্পর্কিত রিলেটেড যতগুলোই বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপরে যেগুলো আলোচনা বা যে তথ্য বা যে আইনে প্রণয়ন করা হোক বা যাই করা হোক না কেন, সেগুলোর প্রত্যেকটিরে অনেকে এটা সমালোচনা করে থাকেন, সেগুলোর ত্রুটি বিচ্যুতি থেকে যায়। যদিও বা এই রেগুলেটিং অ্যাক্ট আইনের যদিও অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, তারপরেও এটি আসলে রেগুলেটিং আইন দ্বারা আইন এবং বিচার কার্যনির্বাহক ক্ষমতাগুলোকে সুনির্দিষ্ট করা, আইন বিচার এবং কার্যনির্বাহক ক্ষমতাগুলোকে সুনির্দিষ্ট করা হয়। একটি নতুন প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচিত হয়। এই রেগুলেটিং আইনের মাধ্যমে একটা নতুন প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচিত হয়। কিন্তু এই আইন আসলে ত্রুটিমুক্ত ছিল না। এই আইনের ত্রুটি সম্পর্কে ইলবার্ট বলেছেন। এই আইনের ত্রুটি সম্পর্কে কে বলেছেন? ইলবার্ট লিখেছেন, সুপ্রিম কোর্টের এলাকা এবং বাংলাদেশ সরকারের সাথে কোর্টের সম্পর্ক এবং গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলরদের প্রকৃত ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে এই আইন ছিল অস্পষ্ট এবং দুর্বোধ্য। অবশ্যই যখন এই আইন সম্পর্কে যদি পরীক্ষা আসে, এই আইনের শর্তগুলো যদি পরীক্ষায় আসে এবং এই শর্তের পাশাপাশি এই আইনের যে ত্রুটিগুলো ছিল, বিচ্যুতিগুলো, সেগুলো অবশ্যই কে দোষ ধরেছেন বা ত্রুটিগুলো উল্লেখ করেছেন তার নাম দিয়ে অবশ্যই এই ত্রুটিগুলো লেখার চেষ্টা করবেন আপনারা। এর ত্রুটি সম্পর্কে আমি আবার বলছি যে এই সম্পর্কে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের এলাকা বাংলাদেশ সরকারের সাথে কোর্টের যে সম্পর্ক এবং গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলরদের প্রকৃত ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে 1773 খ্রিস্টাব্দের যে রেগুলেটিং আইন বা নিয়ামক আইন, এই আইনে ছিল অস্পষ্ট এবং দুর্বোধ্য আইন ছিল। এবং রেগুলেটিং আইনের সমালোচনা করে বাউটেন রাইজ বলেন যে এই আইনের উদ্দেশ্য ছিল মহৎ, কিন্তু এর সৃষ্ট ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। এই ছিল আমাদের ইতিহাসের ওয়ারেন হেস্টিংস এবং রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে একটি ধারণা ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি রেগুলেটিং আইন এবং ওয়ারেন হেস্টিংস সম্পর্কে তোমরা একটি অন্ততপক্ষে
সংক্ষিপ্ত একটি ধারণা পেয়েছো। আশা করি তোমরা যদি এরপরে পরবর্তীতে যখন তোমরা বইয়ের মধ্যে তোমরা যখন এই বিষয় সম্পর্কে পড়বে, আশা করি বিষয়টি বুঝতে অনেকটা সহজ হবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এবং সামনের যে কোনো সময় এইচএসসি পরীক্ষা আরম্ভ হতে পারে এবং খুব শর্ট সময়ের মধ্যে খুব সহজে তোমরা এই ভিডিওটি দেখার মাধ্যমে প্রিপারেশন একটি নিতে পারো এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। তা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, সকলকে বিদায়। খোদা হাফেজ।